আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মার্জান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ন্যায় বিচার নিশ্চিতে শেখ হাসিনার শাসনামলের নৃশংসতার সব ঘটনা নথিভুক্ত করায় প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ, জাতিসংঘের সহযোগিতার আশ্বাস। স্বাধীনতা পুরস্কারের জন্য 10 বিশিষ্ট ব্যক্তির নাম প্রাথমিকভাবে চূড়ান্ত, এবার মনোনীতদের কথা অতীতে ভাবাও হয়নি শিক্ষা উপদেষ্টার মন্তব্য। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে 44 রানে হারালো ভারত, ম্যাট হেনরির পর বরুণ চক্রবর্তীরও 5 উইকেট শিকার। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলছে বিস্তারিত সংবাদে। শাপলা চত্বরে বিক্ষোভকারীদের উপর দমন পীড়ন, দেলার হোসেন সাইদির বিরুদ্ধে রায়ের পর বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের বর্বরতা এবং বছরের পর বছর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সব নৃশংসতার ঘটনা নথিভুক্ত করার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস তার সঙ্গে সাক্ষাৎ করলে প্রধান উপদেষ্টা নৃশংসতার ঘটনাগুলো নথিভুক্ত করার উপর জোর দেওয়ার কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এই ডকুমেন্টেশন না হলে সত্য জানা এবং ন্যায় বিচার নিশ্চিত করা কঠিন হবে। আবাসিক সমন্বয়কারী লুইস বলেন, জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা দিতে এবং বাংলাদেশের জনগণকে এ বিষয়ে তাদের সক্ষমতা গড়ে তোলার জন্য সহায়তা করতে প্রস্তুত। প্রধান উপদেষ্টা বাংলাদেশে 2024 সালের জুলাই এবং আগস্টের বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন এবং অবমাননা সম্পর্কিত তথ্য অনুসন্ধান প্রতিবেদনের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান। দেশে ইসলামী রাজনৈতিক দলগুলো আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিগত নির্বাচনগুলোতে ইসলামী দলগুলো ভালো ফল না করতে পারলেও এবার তারা ক্ষমতার দৌড়ে বেশ আশাবাদী। তবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, ভোট কিছুটা বাড়লেও রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো সক্ষমতা ইসলামী দলগুলোর এখনও নেই। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার চেষ্টায় ইসলামী দলগুলো, তবে বিগত নির্বাচনগুলোর ফল বলছে ভিন্ন কথা। গত 3টি নির্বাচন বাদ দিয়ে পঞ্চম থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর মোট ভোট ছিল 15% কম। 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর মোট ভোট ছিল প্রায় 14.50%, যেখানে জামায়াতে ইসলামীর একারই ভোট ছিল 12.13%। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে 10.23%, যেখানে জামায়াতে ইসলামীর ভোট 8.61%। 2001 সালের নির্বাচনে 12.51% ভোট পায় ইসলামী দলগুলো, জামায়াতে ইসলামী 4.28%। নবম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর ভোট ছিল 6.34%। এর মধ্যে জামায়াতে ইসলামী 4.70% ভোট পায়। তবে ইসলামী দলগুলোর নেতারা বলছেন, অতীতে জোটবদ্ধ নির্বাচন হওয়ায় ভোটের হার স্পষ্টভাবে উঠে আসেনি, আর বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। যেখানে অন্য দল দিল ইসলামী আন্দোলন বা অন্য দল দিল, সেখানে জামাত দিল না। এভাবে তারা ভোটের সংখ্যাটা বা হারটা বাড়ানোর চেষ্টা করছে। এখন এটা কতটা কার্যকর হবে, কারণ বিএনপিও তো বসে নেই। 12 বা 14% নিয়ে কোনো দল বা কোনো জোট কিন্তু ভালো ফল করতে পারবে এটা আশা করা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক মনে করেন, সক্রিয় কর্মী দিয়ে ভোটের আসল চিত্র বিবেচনা করা যায় না। রাজনীতির কর্মী সমর্থক, সক্রিয় কর্মী, এটি দিয়েই কিন্তু কেবলমাত্র আপনি গোটা ভোটের মাঠের চিত্র বিবেচনা করা যাবে না। ভোটের মাঠে তাদের কিছুটা যুক্ত হতে পারে, কিন্তু সেটা একেবারে সরকার গঠনের মতো অবস্থার মধ্যে যেতে পারবে বলে আমার এই মুহূর্তে মনে হয় না। বিশ্লেষকরা মনে করেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে ইসলামী দলগুলো শক্তিশালী বিরোধী দল হিসাবে অবস্থান তৈরি করতে পারবে কিনা আরও কিছু সমীকরণের দিকে নজর রাখতে হবে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। স্বাধীনতা পুরস্কারের জন্য দেশের বিভিন্ন খাতে অনন্য অবদান রাখা 10 বিশিষ্ট ব্যক্তির নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটি। শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, এবার এমন মানুষকে পুরস্কার দেওয়া হবে যাদের কথা অতীতে ভাবাও হয়নি। এর আগে র্যাবের মতো প্রতিষ্ঠানের স্বাধীনতা পুরস্কার পাওয়ানোর প্রশ্ন উঠেছিল বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে গৌরব উজ্জ্বল
ও কৃতিত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও গোষ্ঠীকে স্বীকৃতি হিসাবে প্রতি বছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। এটি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। সচিবালয়ে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এবছর স্বাধীনতা পুরস্কার কারা পাবেন তা প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। বৈঠক শেষে এই বিষয়ে জানান কমিটির আহ্বায়ক ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সংস্কৃতির ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে বা সমাজসেবার ক্ষেত্রে একটা নতুন ধারা, যেটা এখনো পর্যন্ত মানুষকে, সারা দেশকে প্রভাবিত করে, কিন্তু আগে তাদেরকে কোনো সেই বা স্বীকৃতি দেওয়া হয়নি। এই ধরনের পুরস্কার দেওয়া হয় না এবং এর আগেও দেওয়া হয়নি, পরেও দেওয়া হবে কিনা আমি জানি না। আগের মতো বিতর্কিত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে না বলে জানান আইন উপদেষ্টা। স্বাধীনতা দিবস পুরস্কার দেখতাম, তখন আমাদের কাছে মনে হয়েছে এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে যেটা নিয়ে সমাজে প্রশ্ন উঠেছিল, এবং এমন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল, র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল, অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার। আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি। আপনারা 21শে পুরস্কারে দেখে আপনারা খুশি হয়েছিলেন, এই পুরস্কার দেখেও আপনারা আরো খুশি হবেন। মানে মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি। উপদেষ্টারা জানান প্রাথমিকভাবে চূড়ান্ত করা নাম উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। উপদেষ্টা পরিষদ তাদের নাম চূড়ান্ত করবে। শিগগিরই পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। 10 জনের কম, জাস্ট এইটুকু বললাম। রফিকুল বাশর, চ্যানেল আই, ঢাকা। 1971 সালে 3রা মার্চ ঢাকার রামপুরায় টিভি সেন্টারের সামনে মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় গুলিতে শহীদ হন ফারুক ইকবাল। আবুজর গিফারি কলেজ ছাত্র সংসদের সে সময়ের জিএস ফারুক ইকবালকে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে বিবেচনা করা হয়। স্বাধীনতার এত বছর পরেও কোনো রাষ্ট্রীয় সুবিধায় নেয়নি তার পরিবার। ইফতেখার উদ্দিনের প্রতিবেদন। 1971-এর 3রা মার্চ সকালে রামপুরার টিভি সেন্টারের নিয়ন্ত্রণ নিতে আসে দখলদার বাহিনী। মায়ের হাতে তৈরি সকালের নাস্তা রেখেই মিছিল নিয়ে প্রতিবাদে ছুটে গিয়েছিলেন আবুজর গিফারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ফারুক ইকবাল। সেই মিছিলেই গুলিতে শহীদ হন তিনি। প্রথম পতাকা উত্তোলনের পরদিন ইতিহাসে লেখা হয় শহীদ ফারুকের নাম। চ্যানেল আইকে শহীদ ফারুক ইকবালের ভাই জানান কোনো রাষ্ট্রীয় সহায়তা গ্রহণ না করার কথা। বাড়তি সুযোগ সুবিধা আমরা পাইনি এবং আমরা চাইও না। আমি একটা ফর্ম আনছিলাম কল্যাণ ট্রাস্ট থেকে, আমি আব্বাকে কয় না আমার দরকার নেই, তো আমার ছেলে তো দেশের জন্য চলে গেছে, আমি ওর নাম দিয়ে কেন টাকা খাবো, আমার দরকার নেই। ওই ফর্মটা আমার ঘরে এখন আছে, সবুজ রঙের ফর্ম, আব্বা সই করেন এটা। এবং ও মারা যাওয়ার পরে রেশন কার্ডটা পর্যন্ত আব্বা উঠায় রাখছে, এই রেশন কার্ডে আর রেশন উঠবে না। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় সমাজ প্রতিষ্ঠা করার আহ্বান জানান এই শহীদ পরিবারের সদস্য। মুক্তিযুদ্ধ বিষয়ক যে সমস্ত বই পুস্তক, ওরা তো দেখেনি মুক্তিযুদ্ধ কীভাবে হয়েছে, অনেক বাজার পুস্তকে বই পুস্তকে লিপিবদ্ধ আছে এগুলি। তো ওই বইগুলি ওরা কালেকশন করে যেন পড়াশোনা করে সব জানতে পারবে কীভাবে বাংলাদেশ স্বাধীন হলো। মহান এই দেশপ্রেমিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1972 সালে প্রতিষ্ঠিত হয় শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়। আমাদের স্কুলে বর্তমানে 570 মতো ছেলেমেয়ে পড়ালেখা করে। শহীদ ফারুক ইকবাল স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ হিসাবে বিবেচিত। তো প্রতি বছর 3রা মার্চ আমাদের বিদ্যালয়ে কর্মসূচি থাকে। রাজপথে আন্দোলন শুরু করার সময় শহীদ ফারুক ইকবাল বলেছিলেন, যদি তার মৃত্যু হয় সেই সমাধি যেন রাজপথেই হয়। তার শেষ ইচ্ছে অনুযায়ী মৌচাক মোড়ে তাকে সমাহিত করা হয়েছে। তার পাশেই শায়িত রয়েছেন স্বাধীনতা যুদ্ধের শেষ শহীদ তসলিমও। কবিগুরুর ভাষায় বলতে হয়, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ভয় নাই। রাজধানীর মৌচাক মোড় থেকে ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উত্তপ্ত বৈঠকের পর এবার লন্ডনে হলো শীর্ষ সম্মেলন। বৈঠক শেষে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন বলেন, ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে। তিনি বলেন, সবচেয়ে খারাপ কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকাটা গুরুত্বপূর্ণ। সম্মেলনে অংশ নেন ইউরোপের বিভিন্ন দেশের নেতারা, ন্যাটো প্রধান, ইউক্রেনের প্রেসিডেন্ট এবং কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে।
God bless. You don't know that. God bless. You don't God know that. bless. You Don't- will not you have gotta- a war. Don't tell us what we're going to feel. গত শুক্রবার হোয়াইট হাউসে ওভাল অফিসে এক বৈঠকে সাংবাদিকদের সামনে বাকবিতণ্ডায় জড়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর একদিন পরেই ইউক্রেনের সংঘাত নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডনে শীর্ষ সম্মেলনের আহ্বান জানান। এতে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে অংশ নেন সামরিক জোট ন্যাটোর প্রধান মার্ক রুটে, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠক শেষে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেন, ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে, সত্যিকার অর্থে সামরিক ব্যয় বাড়াতে হবে, কেননা সবচেয়ে খারাপ কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকাটা গুরুত্বপূর্ণ। এ সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, গণতন্ত্র রক্ষার জন্য আপনার সঙ্গে কাজ করতে প্রস্তুত, কিন্তু এই নীতি বজায় রাখার জন্য প্রতিবেশী দেশে আক্রমণ কিংবা শক্তি প্রয়োগ করে সীমানা পাল্টে ফেলতে পারবেন না। সামরিক জোট ন্যাটোর প্রধান মার্ক রুটে বলেন, এই জোটকে শক্তিশালী করার জন্য ইউরোপ তাদের প্রতিরক্ষা ব্যয় আরও বাড়াবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ৩ বছর ধরে চলমান সংঘাতের দীর্ঘমেয়াদী শান্তির দিকে এগোতে হবে। The US has been a reliable ally to the UK for many, many decades and continues to be. ইউক্রেন যুদ্ধবন্ধে ফ্রান্স এবং আরও কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে কাজ করবে যুক্তরাজ্য। পরে ওই পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হবে। 3 বছরের বেশি সময় ধরে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলছে। যুক্তরাষ্ট্র এতদিন এই যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় সহায়তাকারী দেশ হলেও ট্রাম্প ক্ষমতা আসার পর এর দৃশ্যপট পাল্টে গেছে। সুব্রত গাইন, চ্যানেল আই। এবার যা রয়েছে কৃষি সংবাদ। জামালপুরের চরাঞ্চলের প্রতিটি জমিতে এবার মিষ্টি আলুর ভালো ফলন হয়েছে। গেল বন্যার ক্ষতি পুষিয়ে নিতে মিষ্টি আলুর আবাদ করেছেন কৃষক। জামালপুর প্রতিনিধি হাফিজ রায়হানের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন যাযাবর মিন্টু। জামালপুর জেলার মিষ্টি আলুর চাষে লক্ষ্যমাত্রা ছিল 1000 হেক্টর, অর্জিত হয়েছে 1044 হেক্টর জমিতে। এবার বাড়ি জাতের মিষ্টি আলু আবাদের পাশাপাশি তৃপ্তি, কমলা সুন্দরী, জাপানের মুরাসাকি, কেকে 14 জাতের মিষ্টি আলু আবাদ হয়েছে। 70 থেকে 80 হাজার টাকা বিক্রি করবো। আপনার যদি সরকারের দাম বাড়াই দিত তাইলে আপনার 1 লক্ষ টাকা, 1,20,000 টাকা 2 বিঘার ভিতর থেকে আমরা পাইতাম। আলু যা হয়েছে ভালো হয়েছে, বাম্বার ফলে হইতো আলু 500-700 টাকা যত বাজার আছে, 500-700 টাকা যদি আলুর বাজারটা একটু বাড়তো তাহলে একটা বাম্বার ফলন থাকতাম আর কি, দাম বেশি হইলে আরো ভালো হইতো আর কি। আলুর ফসল করতেছি, ভালো ফসল পাইতেছি। আলুর তোলার পরে মনে করেন ধান লাগাম, ধান লাগানোর পরে মনে করেন যে পাটও বুনতে পারি, নাহলে পতিত থাকতে পারে। আধুনিক মিষ্টি আলু চাষে কৃষি বিভাগের সহযোগিতার কথা জানিয়েছেন কৃষক। আলু তুলে আমরা করি, ধান আবাদ করি, ধান কাটা হেরে আর পাটের ফসল করি। এনকে ভালো আবাদ হইতেছে, আমরা কৃষি মানুষ, ফসল 3টা আহে। মিষ্টি আলু আবাদ করি, হ্যাঁ 5-7 বিঘা জমি আবাদ করি। সার বিষের দাম অনেক বেশি। রোগবালাই না হওয়ার কারণে অল্প সময়ে বন্যার ক্ষতি পুষিয়ে নিয়ে মিষ্টি আলুর বাম্পার ফলন হওয়ায় কৃষক লাভবান হবে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মিষ্টি আলু পুষ্টিগুণে ভরপুর, সেই সাথে উৎপাদন খরচ কম হওয়ায় কৃষকরা আবাদে আগ্রহী হয়ে উঠছেন। কৃষি বিভাগের সকল স্তরের কর্মকর্তাগণ কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছেন। মিষ্টি আলু বিক্রি করে বন্যার ক্ষতি পুষিয়ে কৃষক আগামী বড় আবাদ ভালোভাবে করতে পারবে বলছেন সংশ্লিষ্টরা। যাযাবর মিন্টু, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পোল্ট্রি, হ্যাচারি ও পেপার মিলের কেমিক্যাল মিশ্রিত তরল বর্জ্যে ভয়াবহ অস্তিত্ব সংকটে গাইবান্ধার গোবিন্দগঞ্জের গজারিয়া খাল। দুর্গন্ধ আর দূষণে চরম হুমকিতে জনস্বাস্থ্য। দীর্ঘদিন প্রকাশ্যে বেআইনি ও পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ড চললেও নেই প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ। ফারুক হোসেনের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। একসময় নদী হিসেবে কদর ছিল গজারিয়া খালের। মাছ ধরা, ফসলের সেচ দেওয়া সহ নিত্য প্রয়োজনে ঐতিহ্যবাহী এই খালের পানিই ছিল স্থানীয়দের ভরসা। তবে কালের বিবর্তন আর প্রভাবশালীদের লোভে ধুঁকছে খালটি। শুধু গৃহস্থালী বর্জ্যই নয়, রাতের আঁধারে ফেলা হচ্ছে চাপড়িগঞ্জের পোল্ট্রি হ্যাচারির ময়লা আবর্জনা
আর পেপার মিলের কেমিক্যাল মিশ্রিত তরল বর্জ্য। চলাফেরা করা যায় না, দোকানে বলান যায় না, আমার নামা যায় না। পেপার মিলটা যে হয়েছে এর যত আবর্জনা, যত পয়জন, মনে করেন যে পরিবেশ দূষিত করে ফেলে দিচ্ছে। মুরগি মারে, মাছি হয়, মাছির জ্বালা ভাত খাওয়া যায় না। মাছ একটা পোকা প্রাণী কিন্তু থাকতে পারে না, মানে মানুষ পা দিলে ঘা, ওই পায়ে ঘা হয়। পরিবেশ বিধ্বংসী এমন কর্মকাণ্ডের প্রতিবাদে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। অভিযোগের বিপরীতে প্রশাসনের নীরবতা ঘনীভূত করেছে সংকটকে। প্রতিবাদ করবে গেলে তারা পুলিশের হুমকি দেখায়, ইডে দেখায়, উডে দেখায়। সুষ্ঠু হওয়ার দরকার, আমার পরিবেশ ভালো হওয়ার দরকার। তবে খালে বর্জ্য ফেলার কোনো প্রমাণ পায়নি বলে দাবি পরিবেশ অধিদপ্তরের। পেপার মিল থেকে কোনো ধরনের বর্জ্য খালে আমরা নিঃসৃত হতে দেখিনি, নিঃসরণ হতে দেখিনি, যার জন্য তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। আমরা পরিদর্শন করব, যদি কোনো অনিয়ম থেকে থাকে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। নিজেদের অস্তিত্ব রক্ষায় নদী, খাল সহ সব জলাধার সংরক্ষণ ও দূষণমুক্ত রাখতে সার্বিক সচেতনতা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ন্যায় বিচার নিশ্চিতে শেখ হাসিনার শাসনামলের নৃশংসতার সব ঘটনা নথিভুক্ত করায় প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ, জাতিসংঘের সহযোগিতার আশ্বাস। স্বাধীনতা পুরস্কারের জন্য 10 বিশিষ্ট ব্যক্তির নাম প্রাথমিকভাবে চূড়ান্ত, এবার মনোনীতদের কথা অতীতে ভাবাও হয়নি, শিক্ষা উপদেষ্টার মন্তব্য। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে 44 রানে হারালো ভারত। ম্যাট হেনরির পর বরুণ চক্রবর্তীরও 5 উইকেট শিকার। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলে online.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।